আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রিসার্চ সেন্টারের অনলাইন সেশনে। আজকে আমাদের এই অনলাইন সেশন ক্লাসগুলোর সিরিজের দ্বিতীয় ক্লাস। So today we are going to talk about one of the most crucial yet most neglected parts of a research paper, the introduction section. Okay. আপনি অরিজিনাল আর্টিকেল লিখছেন কিংবা রিভিউ আর্টিকেল, ইন্ট্রোডাকশন হলো আপনার পেপারের ফার্স্ট ইমপ্রেশন ওর মুখ বলা যায় আর কি। এই একটা অংশ দেখে রিভিউয়ার বা এডিটর ডিসাইড করে নেন যে আপনার পেপার পড়বেন নাকি সরাসরি রিজেক্ট করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডাইভ ইনটু দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রাইটিং এ পারফেক্ট ইন্ট্রোডাকশন ফর বোথ লাইক অরিজিনাল অর রিভিউ আর্টিকেল। ওকে, সো প্রথমে আমরা শুরু করি ইন্ট্রোডাকশন কেন এত গুরুত্বপূর্ণ। এটা আমি দেখেছি অনেককেই বা অনেক বড় বড় রিসার্চারদের, যারা এটা এফ দিয়ে বলে আর কি। এফ থেকে ফোকাস, এফ থেকে ফ্রেমওয়ার্ক, এফ থেকে ফেসিনেট। ওকে, একটু দেখি যেখানে একটা ফানেল দেওয়া আছে, ফানেল টাইপ ফিগার। এটাতে আমি একটু পরে আসতেছি, আমি আগে একটু ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু তথ্য দিই। ফোকাস, ঠিক আছে, আপনার গবেষণার ফোকাস কোথায় সেটা ক্লিয়ার করতে হয় এই ইন্ট্রোডাকশনে। পুরো পেপারের কাঠামোটা এখানে দিয়ে দিতে হয়। মানে ইন্ট্রোডাকশনটা দেখলে বোঝা যায় যে এই পেপারটাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা কি কি বিষয় এই ইন্ট্রোডাকশন মানে এই ফুল ম্যানুস্ক্রিপ্টে আছে। কারণ যেসব জিনিস এই ম্যানুস্ক্রিপ্টটাতে আছে ওই জিনিসগুলোরই একটা পরিচয় এই ইন্ট্রোডাকশনে দিয়ে দিতে হয়। তাছাড়া আরেকটা উদ্দেশ্য থাকে, যারা রিডার বা পাঠক থাকে ওদেরকে ইমপ্রেস করার জন্য। লাইক একটা বই পড়ার সময় মাঝে মাঝে যদি আমাদের ভালো লাগে তখন আমরা কি করি, যে আমাকে আরও পড়তেই হবে, মানে এই বইটা আমাকে আরও পড়তে হবে। দেখা গেছে আমি একটা বই ইচ্ছা করতেছি জাস্ট ২ বা ৩টা পৃষ্ঠা পড়বো, তারপরে আর পড়বো না। কিন্তু দেখা গেছে ২-৩ পৃষ্ঠা পড়ার পরে এতটাই ভালো লাগছে যে আমি বইটা পুরোটাই পড়ে ফেললাম। এই টাইপের একটা ফ্যাসিনেশন আর কি। স্পেসিফিক্যালি ইন্ট্রোডাকশন ৪টা ক্রিটিক্যাল কোয়েশনের আনসার দেয়। লাইক হোয়াট ইজ দ্য প্রবলেম অর দ্য ডিজিজ ইউ আর ডুইং রিসার্চ। নিশ্চয়ই আমরা রিসার্চ করি যে কোনো একটা টপিকের উপরে, তাই না? এই টপিকটা হতে পারে ক্যান্সার, অ্যালজাইমার ডিজিজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ডিপ্রেশন, এনি কাইন্ডস অফ ডিজিজ। তো এই যে এই ডিজিজটা পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ, মানে পৃথিবীতে কতগুলো মানুষের হয়, প্রতি বছর কতগুলো মানুষ মারা যায়, এর ইম্প্যাক্টটা কেমন ফুল বিশ্বে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? ওকে, হোয়াট ডু উই অলরেডি নো। এই পর্যন্ত আমাদের কি কি জানা আছে এই রোগটা সম্পর্কে, বা কি কি ড্রাগ অলরেডি আবিষ্কৃত, আর এই ড্রাগগুলোর কি সাইড ইফেক্ট আছে বা কতটুকু আছে, আর এটা কতটুকু ইফেক্টিভ, বা যে ড্রাগগুলো অলরেডি আবিষ্কার হয়েছে তো এগুলোর কতটা মানে ড্রাগগুলোর কতটা রেসিস্টেন্স বর্তমানে এক্সিস্ট করতেছে, বা রেসিস্টেন্স নেই, বা যাই হোক এটার যে আপডেটটা ওইটা হোয়াট উই অলরেডি নো। তারপর আমাদের যেটা বের করতে হবে রিসার্চ গ্যাপ, আই মিন হোয়াট ইজ মিসিং, মানে এই ডিজিজটার উপরে বর্তমানে কি কি মিসিং আছে। যেমন অনেক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় ড্রাগগুলো এখন অনেকগুলো রেসিস্ট্যান্ট হয়ে যাইতেছে, কাজ করতেছে না, বা নতুন ড্রাগের দরকার, বা ওই ড্রাগটা কাজ করে ঠিকই কিন্তু এর টক্সিসিটি বা সাইড ইফেক্ট বেশি। তো এর চেয়ে তুলনামূলক কম টক্সিসিটি বা সাইড ইফেক্টের ড্রাগ বা থেরাপিউটিক ইফেক্ট বেশি দিবে এরকম ড্রাগ আমাদের দরকার, তাই না? সো হাউ উইল দিস পেপার ফিল দ্যাট গ্যাপ। আমরা যে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করছি, তো ওই রিসার্চ গ্যাপটার মধ্যে কোন পার্টটা বা কোন পোর্শনটা আমরা আমাদের এই পেপারে পূরণ করব। মানে আপনি যে পেপারটা ইন্ট্রোডাকশনটা লিখবেন, আমার পেপার কি করবে, এরকম একটা কথা আর কি। সো আমরা আমাদের স্লাইডে চলে আসি। ইন্ট্রোডাকশন ইজ লাইক এ ফানেল। ওকে, এই বিষয়টা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। সো বি অ্যাটেন্টিভ, মনোযোগী হন একটু।
ইন্ট্রোডাকশন ইজ লাইক এ ফানেল। প্রথমে আমরা যে প্যারাটা দিয়ে শুরু করি এটা নিশ্চয়ই, এখন যদি আপনি একটা ক্যান্সারের ব্যাপার লেখেন, প্রথমে আপনি নিশ্চয়ই ক্যান্সার দিয়ে শুরু করবেন, যে ক্যান্সার কী, রোগটা কী, এটা কীভাবে হয়, বা এটার পৃথিবীতে ইম্প্যাক্ট কেমন। সুতরাং এটা তো একটা ব্রড এরিয়া, তাই না? এই যে ক্যান্সারের যে ব্যাকগ্রাউন্ডটা বা যে কোনো ডিজিজের উপরে আপনি ইন্ট্রোডাকশন পার্টটা লিখবেন, ওইটার যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো নিশ্চয়ই একটা ব্রড টপিক। এই যে দেখেন, অনেক বড় একটা টপিক, তাই না? তো এটা থেকে আমরা তারপর লিটারেচার দেখি, তারপর গ্যাপ বের করি, এগুলো তো স্টেপ বাই স্টেপ। বাট ফার্স্ট আমরা যে ব্যাকগ্রাউন্ডটা লিখি, এটা অনেক ব্রড একটা টপিক, ফানেলের মতো, ফানেলের উপরের পার্টটার মতো। অর্থাৎ খুব ব্রড বা সাধারণ বিষয় থেকে শুরু করে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে নিচে আমাদের যে স্পেসিফিক, এই যে এগুলোতে আমাদের যে স্পেসিফিক জিনিসের উপর আমরা পেপারটা লিখতেছি বা ফোকাস করব, ওইটার মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তারপর আমরা আমাদের পেপারের লাস্ট, আমরা যেই জিনিসটা নিয়ে পেপারে কাজ করব, ওই স্পেসিফিক উদ্দেশ্যটাতে এসে শেষ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে ফানেলের মধ্যে একটু খেয়াল করেন, প্রথমে আমাদের কনটেক্সট থাকে, তাই না? প্রেক্ষাপট থাকে, তারপরে আমাদের উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্যের পিছনে যে যৌক্তিকতা বা রেশনাল বা সিগনিফিকেন্স, এটা থাকে। এখানে আপনারা দেখতেছেন সবচেয়ে বড় ফানেলের মুখ। এখানে আপনি সাবজেক্টের মতো বড় ছবি দেবেন, ঠিক আছে? বড় ছবি মানে জাস্ট বোঝার জন্য বললাম। এখানে আপনি ফানেলের মুখটা যেমন বড়, তো এই লেভেলের একটা, লাইক আপনি এখানে কি করবেন, রূপটা কি, টেকনোলজিটা কি, সেটার বৈশ্বিক প্রভাব কেমন, লাইক গ্লোবাল বার্ডেন, এগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কিভাবে লিখবেন? আমি যদি একটু উদাহরণ দিই, কি দেওয়া যায় যে, আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস ইজ এ লিডিং কজ অফ মরবিডিটি ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? বা বলতে পারেন ক্যান্সার ইজ এ লিডিং কজ অফ মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড। মৃত্যু হারের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি কারণ হচ্ছে ক্যান্সার, মানে ক্যান্সারের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মোটা হয়, স্থূলতা বাড়ে ডায়াবেটিসের কারণে, বলা যেতে পারে, তাই না? তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আপনার রেফারেন্সে দেওয়া দরকার নেই, কারণ এটা একটা চিরন্তন সত্য। এটা দিয়ে আপনি মনে করেন শুরু করলেন, বা ডেফিনেশন দিয়ে একটা ইন্ট্রোডাকশন। তারপর ডেফিনেশনের পরে আপনি একটা ইন্ট্রোডাকশনের প্রথমে যদি আপনি একটা ডেফিনেশন দেন, তারপরে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলতে পারেন, যে পৃথিবীতে বৈশ্বিক প্রভাবটা কেমন, এর গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা কেমন। এখন গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা বলার পরে পরের প্যারাতে আপনি বলতে পারেন এই ডিজিজটা কীভাবে সৃষ্টি হয়, ক্যান্সার বা ডায়াবেটিস আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, তো এই ডিজিজটা কীভাবে সৃষ্টি হয়, মানে প্যাথোফিজিওলজি বা মেকানিজম অফ অ্যাকশনটা কী, এই রোগটা কীভাবে সৃষ্টি হয়। ওকে, এখানে আপনাকে আগের গবেষণাগুলোর সারসংক্ষেপ দিতে হবে তারপরে, মানে হোয়াট উই অলরেডি নো, আমরা এই পর্যন্ত এই রোগ বা এই ডিজিজটার উপরে আমরা কি জানি অলরেডি, কী কী তথ্য অ্যাভেলেবল আছে। যদি আপনি ক্যান্সার নিয়ে করেন, তাহলে ক্যান্সারের কী কী ড্রাগ অলরেডি আবিষ্কৃত আছে, এগুলো সম্পর্কে একটা প্যারা লিখলেন, বা কী কী ট্রিটমেন্ট চলতেছে বর্তমানে। ওকে, আপনি যা জানেন তাই লিখলেন। তারপর আপনার একটা রিসার্চ গ্যাপ যেটা আছে, যে এই জিনিসগুলো এখন নাই, এটা আপনার রিসার্চ গ্যাপ, ঠিক আছে? তো এত গবেষণা হয়েছে কিন্তু এখনো এই বিশেষ একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তো এরকম যদি একটা প্রশ্নের উত্তর খুঁজে পান, তাহলে এটাই হলো আপনার রিসার্চ গ্যাপ। এই গ্যাপ মানে কিন্তু আবার ফাঁকা জায়গা না, গ্যাপ মানে হলো যে প্রশ্নটার উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি বা বাকি আছে আর কি। আচ্ছা, এখন যদি ফানেলের নিচে সরু মুখে, যদি মানে সরু মুখটা আছে না নিচের দিকে চিকন, এই মুখে আসা মানে কি? এখানে আপনাকে স্পষ্ট করে বলে দিতে হবে আমি এই পেপারে কি করতে যাচ্ছি। লাইক আপনি বলতে পারেন যে দ্য এইম অফ দি স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ, বা দ্য এইম অফ মাই স্টাডিজ, বা ইজ টু ডট ডট ডট, যাই হয়, ঠিক আছে? বা বলতে পারেন ইন দিস রিভিউ উই ক্রিটিক্যালি সামারাইজ দ্য কারেন্ট এভিডেন্স অ্যান্ড প্রপোজ এ নোবেল ফ্রেমওয়ার্ক ফর, একটা ড্রাগের নাম দিলেন, তারপরে বলেন দ্য অন দ্য এন্টি ক্যান্সার ইফেক্ট। আচ্ছা, পুরো ইন্ট্রোডাকশনের শেষ বাক্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনার মেইন ফাইন্ডিংস বা কনক্লুশন, ঠিক আছে, এর ইঙ্গিত দিতে হয়।
যেমন আপনি যদি রিভিউ আর্টিকেল লেখেন তখন আপনি লিখতে পারেন, বা অরিজিনালের ক্ষেত্রেও আপনি লিখতে পারেন। আওয়ার ফাইন্ডিংস সাজেস্ট that like the this new method could be a game changer in clinical practice বা ইন দ্য ট্রান্সলেশনাল ওয়ে। ট্রান্সলেশনাল মানে হচ্ছে প্রি ক্লিনিক্যাল স্টাডি থেকে যদি কোনো ডাটা আমরা ক্লিনিক্যালে যাওয়ার জন্য সুইটেবল মনে করি তখন ওইটারে বলে ট্রান্সলেশনাল। ওকে, আচ্ছা আমরা একটু নিচে যাই। দ্য অ্যানাটমি অফ রিসার্চ ইন্ট্রোডাকশন, এখানে দেখেন প্রথমে রিসার্চ ইন্ট্রোডাকশনের কয়েকটা প্যারা হয়, তাই না? 4-5টা প্যারার মাধ্যমে একটা ইন্ট্রোডাকশন শেষ করতে হয়। প্রথমে আমরা ডক্টর, আমি যেগুলো বললাম এতক্ষণ, ব্যাকগ্রাউন্ড এই যেটুকু বিস্তারিত দেওয়া আছে দেখে নিন। লিটারেচার রিভিউ করে আপনি দেখবেন হোয়াট ইজ অলরেডি নোন। তারপরে দেখা যায় দ্য রিসার্চ গ্যাপ, হোয়াট ইজ মিসিং, ঠিক আছে? তারপর হোয়াই ইউর স্টাডি ম্যাটার্স। তো এই যে যেই রিসার্চ গ্যাপটা আছে ওইটা তো নিশ্চয়ই আপনার পূরণ করতে হবে, কারণ ওইটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে দেখা গেছে ভালো ড্রাগ, যে ড্রাগগুলো বর্তমানে আছে এর চেয়ে ভালো ড্রাগ আসার সম্ভাবনা এই রিসার্চ গ্যাপগুলো পূরণ করলে সম্ভব। সুতরাং এর জন্য আপনার যৌক্তিকতাটা অনেক বেশি। তারপরে আপনি ওইটার উপরে যে এম নিয়ে কাজ করতেছেন এটা জাস্ট লাস্টে এই যে 5 নাম্বার প্যারাতে বলে দিলেই হইল। এগুলো কিছু মিস্টেক। আচ্ছা আমার মেবি কিছু স্লাইড নাই, স্লাইড শেষ, খুবই অল্প স্লাইড। আচ্ছা যাই হোক আমি কিছু বলি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অরিজিনাল আর্টিকেল আর রিভিউ আর্টিকেলের পার্থক্য কোথায়? অরিজিনাল আর্টিকেলের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা একটু ছোট হয় রিভিউর তুলনায়, আবার নট অনেক ছোট, 1000 থেকে 1200 ওয়ার্ডের মধ্যেই হয়, বা 1000-এর নিচে হইলেও সমস্যা নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি 700, 800, 900 এমনই হয়। তো অরিজিনাল আর্টিকেলের শেষ প্যারাগ্রাফে আপনি স্পষ্ট করে আপনার হাইপোথিসিসটা বলে দিবেন বা রিসার্চ কোয়েশনটা লিখে দিবেন যে আমরা লাইক উই হাইপোথিসিস দ্যাট লাইক কি বলা যায় যে ট্রিটমেন্ট এক্স উড সিগনিফিকেন্টলি রিডিউস টিউমার সাইজ কম্পেয়ার টু প্লাসেবো। আর ইন ভিভো বা আপনি রিসার্চের জগতে যদি ঢোকেন তাহলে সিগনিফিকেন্টলি ওয়ার্ডটা প্রায় ইউজ করতে দেখবেন সবাইরে, যে ওয়ার্ডটা অনেক জায়গায় অনেকে ইউজ করে। ওকে, রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে এখানে ইন্ট্রোডাকশন তুলনামূলকভাবে বড় হয়, একটু বড় হয়, কারণ এখানে যেহেতু আপনি অনেকগুলা পেপারের সামারাইজ করছেন তো কি কি ওয়েতে করছেন ওইগুলো একটু লেখা লাগে। আসলে আমি যতই বলি না কেন, এখন যত ডিটেলসে বলি, আপনারা যতক্ষণ না রিসার্চ আর্টিকেল পড়বেন ততক্ষণ পর্যন্ত আসলে এক্সাক্ট ধারণাটা পাইবেন না। 4-5টা আর্টিকেল জাস্ট রিডিং পড়লেই স্ট্রাকচারগুলো আপনার মাথায় চলে আসবে, আর এই ক্লাসটা একটু জাস্ট রিমাইন্ড করে বারবার দেখলে মানে রিপিট করে তখন বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে আর কি। রিভিউ আর্টিকেল 5 থেকে 7টা প্যারাগ্রাফের মধ্যে হয়। এখানে আপনাকে রিডারকে পুরো ফিল্ডটা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেওয়া লাগে, আর শেষ প্যারাগ্রাফে মূলত লেখা লাগে যে এই রিভিউটা যে করছেন এটার উদ্দেশ্যটা কি, কিভাবে এই রিভিউটি আগের রিভিউ থেকে আলাদা। লাইক এভাবে বলতে পারেন, আনলাইক প্রিভিয়াস রিভিউস উই ফোকাসড এক্সক্লুসিভলি অন পেডিয়াট্রিক পপুলেশন, বা বলতে পারেন PI3 কে কেটি পাথওয়ে বা রাজ সিগন্যালিং পাথওয়ে, হোয়াট এভার ইউ জাস্ট ফোকাস। ঠিক আছে, ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে অনেক রেফারেন্স দেই, অনেক বেশি দেই, দেখা গেছে পেপারের বেশিরভাগ রেফারেন্স ইন্ট্রোডাকশনে থাকে, বাট আপনাকে একটু সতর্ক থাকা লাগবে, অনেক বেশি রেফারেন্সও কিন্তু ইন্ট্রোডাকশনে দেওয়া যাবে না। ঠিক আছে, আবার কিছু সেন্টেন্স বা গ্রামাটিক্যাল ইস্যুস আছে, এগুলো আপনার একটু অ্যাভয়েড করা লাগবে। লাইক আপনি যদি বলেন যে কি বলা যায়, সিন্স দ্য ডন অফ টাইম ক্যান্সার হ্যাজ বিন এ ডিজিজ, বিষয়টা কিন্তু এরকম না। আপনি সরাসরি পয়েন্টে আসুন, লাইক ক্যান্সার রিমেইনস দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ গ্লোবালি। এটা কি একটু শুনতে শক্ত মনে হইতেছে না? মানে এটা একটু ইম্প্যাক্টফুল বোঝা যাইতেছে, তাই না? সাইটেশন নিয়ে একটু সতর্ক থাকা লাগবে, কারণ ডিরেক্ট অন্য একটা পেপার থেকে কপি পেস্ট করে দিবেন না, তাহলে কিন্তু আবার প্লাগিয়ারিজমে ধরা খাবেন। আর একটা পেপারে যদি 20 থেকে 25 পর্যন্ত মেবি প্লাগিয়ারিজম অ্যাকসেপ্ট করে যে কোনো জার্নাল, বাট নট মোর দেন দ্যাট। ওকে, সবশেষে ইন্ট্রোডাকশনে লিখবেন যে আমি জানি পেপার লেখার সময় আমরা আগে ইন্ট্রোডাকশন লিখি, ঠিক আছে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো আপনি অ্যাবস্ট্রাক্ট আর রিজাল্টস লেখার পর ইন্ট্রোডাকশন লিখবেন, কারণ ততক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার কাজের আসল স্টোরিটা কী।
যেকোনো রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে আপনি আগে যে ডাটাগুলো কালেক্ট করতেছেন ওইগুলো থেকে ডাইরেক্ট ইন ভিভোর ক্ষেত্রে বা রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে ডাটা কালেকশন থেকে রেজাল্ট পার্টটা লেখেন, তারপর ডিসকাশন লেখেন, তারপর চাইলে আপনি ইন্ট্রোডাকশন লেখেন, কারণ ইন্ট্রোডাকশনটা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটাগুলো কতটুকু মানে যৌক্তিক বা আপনার রিসার্চ গ্যাপটা কি পূরণ করতেছে কিনা। ঠিক আছে, সো আচ্ছা ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তো আমি একটু ইন্ট্রোডাকশন দেখাই। আমি আমার দুইটা পেপার রেডি করে রাখছি, একটা অরিজিনাল একটা রিভিউ আর্টিকেল। তো এই যে ইনসোমনিয়া, অনেকের ঘুমে কম ধরে বা ঘুম হয় না পর্যাপ্ত বা ঘুমাইতে সমস্যা হয়, এই কারণে ডাক্তার ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে, ঠিক আছে। তো এই রোগটার নামই হচ্ছে ইনসোমনিয়া। তো জাস্ট এটা কি, এটা সংজ্ঞাটা কি, এই যে তারপরে এই যে একটা রেফারেন্স ইউজ করছে এই জায়গায়। তারপর গ্লোবাল স্ট্যাটিস্টিক্স, পুরো পৃথিবীতে এই রোগটা কত পার্সেন্ট মানুষের হয় বা বাচ্চাদের হয় না বুড়াদের হয়, বিষয়গুলো কি জাস্ট এটাই বলছে প্রথম প্যারাতে, ঠিক আছে। এই যে প্রথম প্যারাটা। তারপরে এটা রিস্ক ফ্যাক্টরগুলো কি কারণে হয়, যেমন কারো এনজাইটি ডিপ্রেশন থাকলে রোগটা সে মানে হতে পারে, এইসব রিস্ক ফ্যাক্টর থেকে। তাহলে এই ফার্স্ট প্যারাটা কি দিয়ে কমপ্লিট করছে, রিস্ক ডেফিনেশন এট ফার্স্ট, দেন গ্লোবাল স্ট্যাটিস্টিক্স, দেন রিস্ক ফ্যাক্টর বা প্যাথোফিজিওলজি কি কারণে হয়, ঠিক আছে। প্যাথোফিজিওলজিটা এটাতে বলে না, এটাতে রিস্ক ফ্যাক্টরগুলো বলছে। প্যাথোফিজিওলজি বলছে হচ্ছে এটাতে যে রোগটা কিভাবে সৃষ্টি হয়। তো আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে যে গাবা রিসেপ্টর থাকে, এর সাথে গাবাটা বাইন্ড করার পর ক্লোরিন চ্যানেলটা ওপেন করে, ওই ক্লোরিন চ্যানেল ওপেন করার পরে সেলের বাইরে থেকে সেলের ভিতরে ক্লোরিনগুলো, নেগেটিভ আয়োনাইজড ক্লোরিনগুলো প্রবেশ করে। তারপরে সেলের ভিতরে যেহেতু ক্লোরিনের আয়নের সংখ্যাধিক্য হয়, তখন হাইপারপোলারাইজ হয়ে যায় ব্রেন, মানে ব্রেনের সেলগুলো। ব্রেনের সেল মানে তো নিউরন, তাই না। এটার মানে হচ্ছে সিডেশন, বা আমাদের ঘুম পায় তখন মানুষ ঘুমায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওভারঅল মেকানিজম, আপনারা রিডিং পড়বেন বুঝবেন। রিসেপ্টর সম্পর্কে একটু বিস্তারিত দেওয়া আছে যে কয় টাইপের কি। তারপর এই প্যারাটাতে দেওয়া আছে হোয়াট ইউ অলরেডি নোন, ঠিক আছে। তার মানে কি, এই সিডেশন সম্পর্কে পৃথিবীতে এই পর্যন্ত আমরা কি জানি, যে কতগুলো ড্রাগ আবিষ্কৃত হয়েছে, তারা কোন মেকানিজমে কাজ করে, জাস্ট এটা। তারপরের প্যারাতে কি বলা হয়েছে, আমরা যে এই পেপারে আমাদের যে টেস্ট কম্পাউন্ড নিয়ে কাজ করছি, যেটা আমাদের উদ্দেশ্য যে এই কম্পাউন্ডটার কি সিডেটিভ অ্যাক্টিভিটি আছে কি না, এটা আমরা দেখব। তো ওইটার ক্লাস হচ্ছে এটা একটা ন্যাচারাল কম্পাউন্ড। এখানে সেমি সিনথেটিক কম্পাউন্ড হতে পারে বা সিনথেটিক কম্পাউন্ড হতে পারে। সিনথেটিক কম্পাউন্ড যেটা বিজ্ঞানীরা ল্যাবে ডিরেক্ট আবিষ্কার করে, নিজেরা বানায়। আর কিছু কম্পাউন্ড আছে প্রাকৃতিক কম্পাউন্ড, মানে ন্যাচারাল কম্পাউন্ড, কিন্তু এর অল্প একটু মডিফাই করে ল্যাবে নিয়ে, তো এটা বলে সেমি সিনথেটিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এটা যেহেতু ফুললি ন্যাচারাল কম্পাউন্ড, তো এই ন্যাচারাল কম্পাউন্ড থেকে কি এই পর্যন্ত পৃথিবীতে কোনো ড্রাগ আবিষ্কৃত হয়েছে কিনা, বা ন্যাচারাল কম্পাউন্ডের গুরুত্বটা কি ড্রাগ আবিষ্কারের ক্ষেত্রে, জাস্ট এটাই লিখছে এই প্যারাটাতে। ওই যে বললাম না, আস্তে আস্তে আমরা আমাদের স্পেসিফিক ব্রড টপিক থেকে আস্তে আস্তে আমাদের স্পেসিফিক টপিকে কিন্তু আমরা আসতেছি। তারপর আমাদের একজ্যাক্ট টপিক যেটা আমাদের কম্পাউন্ড ফিসকিয়ন, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ পিএসওয়াই, যেটা মলিকুলার ফর্মুলা, আইউপিএসসি নেম, এটা এই যে, ঠিক আছে। তো আমাদের যে কম্পাউন্ডটা, এটা সম্পর্কে ডিটেলস এখন, এটা কি অলরেডি, এটা সম্পর্কে আমরা কি জানি, যে এটা অলরেডি এই অ্যাক্টিভিটিগুলো শো করছে, এই যে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক, হেপাটোপ্রোটেক্টিভ। বাট আমাদের এমটা কি, দ্য কারেন্ট স্টাডি প্রপোজেস দ্যাট ফিসকিওর মে প্রডিউস সিডেটিভ ইফেক্টস বাই ইনফ্লুয়েন্সিং গাবার্জিক পাথওয়ে সিমিলার টু কনভেনশনাল সিডেটিভ বাট উইথ ফিউয়ার সাইড ইফেক্টস। ওকে, তো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই যে একটা পেপার শেষ। এখানে রেফারেন্সিংটা দেখেন, এটা হচ্ছে এপিএস স্টাইল রেফারেন্সিং। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের পরে কিন্তু তারা, মানে এখানে প্রত্যেকটা কথা কিন্তু মন করা কথা না, এগুলা রেফারেন্স দিয়ে দিছে, যেগুলা মানে বিজ্ঞানীরা আগে আবিষ্কার করছে, বা আমি রেফারেন্স ইউজ করছি, মানে কি এগুলো রেফারেন্সকৃত কথা, নিজে মন করা কথা না। আচ্ছা, একটা রিভিউ আর্টিকেল দেখি। টাইটেলটা কি এই পেপারের, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট অফ বর্নিউল। বর্নিউল একটা ন্যাচারাল কম্পাউন্ডের নাম। তো এটার যে অ্যান্টি ক্যান্সার ইফেক্টগুলো কি আছে, ওইটা নিয়ে এই পেপারটা, ঠিক আছে। তো আমরা ইন্ট্রোডাকশনটা আবার শুরু করি। তো এটা হচ্ছে ক্যান্সারের উপরে।
তাহলে এই যে ব্রড টপিক দিয়ে আমরা শুরু করতেছি। ক্যান্সার কি? এই যে পৃথিবীতে কতগুলো মানুষের এই যে 10 মিলিয়ন মানে গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা কি? তারপর ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলা কি? এই যে ক্যান্সার কি কারণে হয়? যেমন এই যে যারা স্মোকিং করে, ডায়েটারি হ্যাবিট, জেনেটিক ডিসপোজিশন, জেনেটিক কারণে হতে পারে, তাই না? তো এই কারণগুলোতে ক্যান্সারটা হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট প্যারা। তারপরে হোয়াট উই অলরেডি নোন। ক্যান্সার সম্পর্কে আমরা কি জানি? ক্যান্সারের বর্তমানে পৃথিবীতে সার্জারি করে, কিমোথেরাপি করে, রেডিওথেরাপি করে, টার্গেটেড ইমিউনোথেরাপি। কেমোথেরাপি মানে হচ্ছে আমরা যে ড্রাগগুলা খাই, মানে ওকে, দ্য কারেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস। রেডিওথেরাপি মানে রেডিয়েশন দেয়। টার্গেটেড থেরাপি মানে যে কোনো একটা পাথওয়ে বা একটা সিগন্যালিং পাথওয়ে টার্গেট করে, তো এটার বলে টার্গেটেড পাথওয়ে। আর এই কেমোথেরাপি কিন্তু একসাথে অনেকগুলো টার্গেট করতে পারে, যেমন অ্যাপোপ্টোসিস কমায় মানে বাড়ায়, মেটাস্টেসিস কমায়, এনজিওজেনেসিস কমিয়ে দেয়, অনেক কিছু, তাই না? টার্গেটেড শুধু জাস্ট একটা কিছু টার্গেট করে। আর ইমিউনোথেরাপি বর্তমানে খুবই ডিমান্ডিং একটা টপিক, মানে একটা ইমার্জিং টপিক আর কি। যেমন কার টি সেল থেরাপি, ইমিউনোথেরাপি এগুলা খুবই মানে চলতেছে ইদানিং। আশা করা যায় সামনে একটা ভালো কিছু নিয়ে আসবে। তো এই যে কারেন্ট সম্পর্কে বললো, হোয়াট উই অলরেডি নোন, ঠিক আছে? তারপরে এই প্যারাটাতে ক্যান্সারের কিছু পাথওয়ে নিয়ে কথা বলছে, যে ট্রিটমেন্ট মেডিসিনাল প্ল্যান্ট থেকে অলরেডি আমরা মানে এখানে মেডিসিনাল প্ল্যান্ট এটা যেহেতু একটা ন্যাচারাল কম্পাউন্ড, তো ন্যাচারাল প্ল্যান্ট নিয়ে কথা বলছে, যে ন্যাচারাল প্ল্যান্ট থেকে অলরেডি ক্যান্সারের উপরে কেমন ইফেক্ট দিছে। মানে আমাদের যে কম্পাউন্ডটা টেস্ট কম্পাউন্ড এটা একটা ন্যাচারাল কম্পাউন্ড, তো এই ন্যাচারাল প্ল্যান্টগুলো থেকে এই পর্যন্ত পৃথিবীতে অ্যান্টি ক্যান্সারের উপরে কি এর প্রভাব আছে, তো ওইটাই আমরা কি জানি এই বিষয়ে এই প্যারাটা, ঠিক আছে? তারপর নিচের প্যারাটা কি? এই প্যারাটাতে আমাদের যে এক্সাক্ট কম্পাউন্ড মানে আরো মোর স্পেসিফিক, ঠিক আছে? এই যে বর্নিওল, তো বর্নিওল কম্পাউন্ডটা নিয়ে বিস্তারিত। তারপরে এই পেপারে মলিকুলার ডকিং ইউজ হয়েছে, সুতরাং মলিকুলার ডকিংটা কি এটা সম্পর্কে বিস্তারিত। মলিকুলার ডকিং স্ক্রিনিং করার মাধ্যমে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো খুঁজে বের করে। এতে করে কি হয়? এতে করে একটা ড্রাগ আগে যদি দেখা গেছে 20-30 বছর লাগতো, এখন লাগে 4-5 বছর। তো এটা অনেক সময়, টাকা, শ্রম সব কিছুই সেভ করে দেয়। এই জন্য এটা এখন বর্তমানে ডিমান্ডিং টপিক। আচ্ছা, যাই হোক, এখানে রিসার্চ গ্যাপটা বলে নাই। তো আমাদের এই রিভিউটার এম কি? এম হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের এই রিভিউর এম। আচ্ছা, এখানে দেখেন রেফারেন্সিংটা ইউজ হয়েছে নাম্বার স্টাইলে, ঠিক আছে? 1 2 3 এইভাবে। I think I can give you clear idea about the how to write introduction part or what is contained in the introduction part usually, okay? এখন আমি একটু রেফারেন্সিং কিভাবে করা লাগে পেপারগুলাতে। আপনি যদি জাস্ট এই যে একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে রেফারেন্স করা হয়েছে এটা দেখেন, তার মানে এই সেম ওয়েতে বা সেম প্রসেসে থ্রুআউট দ্য হোল ম্যানুস্ক্রিপ্ট রেফারেন্সিং করা হয়, তাই না? সুতরাং আপনি একটা পারা মানে সবগুলো পারতেছেন। তো আমি একটু ম্যানুয়ালি আপনার রেফারেন্সটা দেখিয়ে দিই কিভাবে করে। ম্যানুয়ালি এবং এন্ড নোট এই দুইটার মাধ্যমে আমি দেখাবো। তো এই যে এটা একটা প্যারা, এটা মনে করেন আপনি একটা রিসার্চ পেপার লিখতেছেন, ওইটার একটা প্যারা, তো এটাতে আপনার রেফারেন্স করতে হবে, ঠিক আছে? তো আপনি কি করবেন? এই যে একটা সেন্টেন্স, এটার পরে একটা এখানে একটা রেফারেন্স বসাইতে হবে, তাই না? তো এই সেন্টেন্সটা কপি করলেন, যেহেতু এই সেন্টেন্সের জন্য আপনার রেফারেন্স লাগবে, তো এই সেন্টেন্সের জন্য রেফারেন্স আপনি নিয়ে আসবেন। আপনি গুগল স্কলারে যাওয়ার পরে এই সেন্টেন্সটা কপি করে পেস্ট করলেন। পেস্ট করার পরে নিশ্চয়ই এই রিলেটেড পেপারগুলো আসছে। তখন আমি সাইটে ক্লিক করলাম। সাইটে ক্লিক করার পরে এপিএ ফরম্যাট, উই অলওয়েজ ট্রাই টু ইউজ দিস এপিএ ফরম্যাট কজ দিস ইজ মোস্ট জার্নাল ওয়ান্স, ওকে? জাস্ট একটা ক্লিক করার পরে অল সিলেক্ট হয়ে যায়, দেন রাইট ক্লিক, দেন কপি। দেন আপনি এই যে এখানে যান, রেফারেন্স নিচে বসান, এই যে পেস্ট করলেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা মেবি আমি মিসিং করে গেছি অলরেডি। এই যে দেখেন রেফারেন্সিং এর ক্ষেত্রে যদি কোনো পেপারে মানে এই যে আমি যে এখন যে রেফারেন্সটা নিয়ে আসলাম, ঠিক আছে? এটা তো একটা রেফারেন্স একটা পেপারের।
এই পেপারটা অথর লিখছে, তাই না? তো কতগুলো অথর লিখছে? এই যে সালের আগ পর্যন্ত যতগুলো নাম থাকে এগুলো হচ্ছে অথরদের নেম। তার মানে এই যে ১ জন, ২ জন, ৩ জন, ৪, ৫, ৬। তো এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি কোনো পেপার ১ জন লেখে তাহলে শুধু তার নামের পরে যে কত সালে লিখছে এই সাল। আর যদি ২ জন লেখে তাহলে ফার্স্ট অথর নেম, তারপরে এন্ড দিতে হয়। এন্ড দেওয়ার পরে সেকেন্ড অথর নেম, দেন কমা দিয়ে জাস্ট এই সালটা দিলেই হয়। কিন্তু যদি ৩ জন অথর লেখে তো এই ক্ষেত্রে জাস্ট শুধু ফার্স্ট অথরের নামটা হবে, তারপর ইটিএল, একটা ফুল স্টপ, দেন একটা কমা, দেন একটা স্পেস দিয়ে ইয়ারটা মানে সালটা দিতে হবে, কত সালে পাবলিশ হয়েছে। ইটিএল দ্বারা বোঝায় যে বাকি যত অথর আছে ওইগুলা। আপনি ভাবেন একটা পেপারে ১০ জন অথর, তো এই ১০ জন অথর সহ যদি আপনি এইভাবে কপি পেস্ট করে রেফারেন্সটা বসান তাহলে তো আপনার ম্যানুস্ক্রিপ্টের মধ্যে যতগুলো মানে লেখা আছে তার চেয়ে বেশি শুধু রেফারেন্সই হয়ে যাবে। তো এই কারণে হয়তো এটা করা। আচ্ছা, এই যে একটা রেফারেন্স, ঠিক আছে? তো ম্যানুয়ালি যদি আপনি বসান, এই যে জাস্ট আমি আবার একটু আসি এই জায়গা থেকে। যদি একজন অথর থাকে তাহলে রেফারেন্স এইভাবে বসাতে হবে। এই যে রহমান ২০২০, ঠিক আছে? যদি ২ জন অথর থাকে তাহলে রহমান মাঝে এন্ডটা এইভাবে দিতে হবে এই চিহ্নের মাধ্যমে। তারপর ২ জনের নামের পরে কমা, তারপরে এই যে ২০২১। আর যদি ৩ বা ৩ এর অধিক অথর থাকে একটা রেফারেন্সে, তখন আপনাকে এই যে ফার্স্ট অথরের নাম, তারপর ইটি, তারপর এল, এগুলো কনস্ট্যান্ট, এগুলো আপনাকে ফলো করতেই হবে, ঠিক আছে? তো এই যে জাস্ট শুধু আপনি এখানে আহমেদ এই জায়গার পরিবর্তে আপনি যে রেফারেন্স নিতেছেন ওই রেফারেন্সের মধ্যে যে ফার্স্ট অথর থাকে তার ফার্স্ট অথরের নেমটা হবে, ঠিক আছে? তারপরে এই যে সালটা চেঞ্জ হবে, আর বাকি এটুকু কিন্তু কনস্ট্যান্ট, এটুকু চেঞ্জ করা যাবে না। বা এই যে এইসব রুলস, এই যে এই রুলসগুলো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এই যে আমি এই পিডিএফটা দিয়ে দিব আপনাদের, যাতে আপনারা দেখতে পারেন আর কি। এই যে এখানে একটা নমুনা আকারে দেওয়া আছে আর কি, আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। আমি এখন ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে ম্যানুস্ক্রিপ্টে রেফারেন্স ম্যানুয়ালি বা ইননোট দিয়ে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এই যে আমি যেভাবে এই মানে এই রেফারেন্সটা নিয়ে এসে বসাইলাম এখানে, তারপর কন্ট্রোল সি, যে ফার্স্ট অথরের নামটা কপি করলাম, তারপর এই যে এটা আমাদের সেন্টেন্সের শেষ, তাই না? তখন একটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে পেস্ট করছি ফার্স্ট অথরের নামটা জাস্ট, তারপর কি ইটি এল, দেন এই যে ফুল স্টপ কমা একটা স্পেস, দেন হচ্ছে সালটা কত ছিল ২০২২। ওকে, তো এই যে আমার রেফারেন্স কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে একটা রেফারেন্সের প্রসেস। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা বসাই, মনে করেন আমি এই যে সেকেন্ড পেপারটা থেকেও আমি রেফারেন্স নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম, এটার মধ্যে ৩ জন অথর। এই যে এটার মধ্যে ফার্স্ট অথরের নামটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, ২০০৪ সাল এটা, ঠিক আছে? ২ জন অথর যদি আমরা এড করি মানে ২টা পেপার থেকে, তাহলে মাঝে একটা সেমিকোলন হয়, সেমিকোলন হওয়ার পর একটা স্পেস, এই যে ফার্স্ট অথরের নাম ইটি এল ২০০২ মেবি, দেখি তো একটু, ২০০৪। এই যে ২টা রেফারেন্স আমি এটার জন্য বসাইলাম। তারপরে এটা হচ্ছে ইন টেক্সট রেফারেন্স। আমরা যদি পেপারের ভিতরে লিখি কোনো রেফারেন্স এইভাবে, তাহলে এইভাবে দেওয়া যায়। এটা মেবি একটা পেপারের রেফারেন্স। আচ্ছা, যাই হোক, আমরা এখন অন্য একটা সেন্টেন্সের জন্য রেফারেন্স নিই, ঠিক আছে? তো এই যে ফার্দার মোর রিসেন্ট স্টাডিজ হ্যাজ এক্সপান্ডেড অ্যান্টি ইনফ্লামেটরি নিউরোপ্রোটেক্টিভ ইফেক্টস অফ ন্যাচারাল কম্পাউন্ডস। ওকে, তো এই সেন্টেন্সটার জন্য আমরা রেফারেন্স নিয়ে আসব। আচ্ছা, এই যে দেখেন ইননোট কিন্তু আমার ডাউনলোড করা আছে। আপনারা ইননোট সফটওয়্যারটা গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে টিউটোরিয়াল দেওয়া থাকে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। তো ওই টিউটোরিয়ালটা দেখে আপনারা নিজেরা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে ওই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিবেন। আমি একটু দেখিয়ে দিই। এই যে গেট ইনটু পিসি, ঠিক আছে? এখানে যাওয়ার পরে যে এই জায়গার মধ্যে আপনি আপনার যে এই যে ইননোট, ঠিক আছে? আমি ডাউনলোড দিয়েছিলাম। তো এটা এই যে ক্লিক করলে এই যে দেখেন সফটওয়্যারগুলো আসতেছে। তো আপনি এটা দেন ২০২৩, এই যে হাউ টু ইনস্টল দি সফটওয়্যার, এই ভিডিওটা দেখে এই ফাইলটা ডাউনলোড দিবেন। তারপর এক্সাক্ট ওয়েতে কোনো কিছু মিস করা যাবে না কিন্তু। এটা একটা ক্র্যাক ভার্সন। এভাবে কিনলে তো এটা প্রিমিয়াম, ইননোট সফটওয়্যারটা প্রিমিয়াম। তো আপনি যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করবেন, তো আপনার ল্যাপটপের নেটটা অফ রাখবেন আর
উইন্ডোজের যে সিকিউরিটিটা আছে এটা অফ রাখবেন। মানে ভিডিওতে এক্স্যাক্টলি যেভাবে দেখাইবো আপনি ঠিক সেভাবে করবেন। তাহলেই মানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো ইনস্টল হওয়ার পরে আপনি কি করবেন দেখাই আমি একটু। ওকে, ১ মিনিট। ওকে, আমার একটা ফোন আসছিল ফ্যামিলি থেকে। আচ্ছা যাই হোক। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে ইননোট, মানে আমরা তো এতক্ষণ এই যে ম্যানুয়ালি রেফারেন্সগুলো নিচ্ছি, তাই না? এখন আমরা কি করব? আমরা যে ইননোট সফটওয়্যারটা তো অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, তখন আমরা জাস্ট এই ইননোডে ক্লিক করব, ঠিক আছে? ইননোডে ক্লিক করার পর এই যে রেফারেন্সটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এই জায়গায় ক্লিক করলে ইননোডে যাবে। কিন্তু এর আগে আমাদের কি করতে হবে? ইননোড সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। আচ্ছা, আমি এই যে ইননোড, ঠিক আছে? ইননোডে ক্লিক করলাম। আচ্ছা, এই যে একটা ইননোড, ঠিক আছে? তো ইননোডে আপনাকে একটা লাইব্রেরি ক্রিয়েট করা লাগে। এই লাইব্রেরিতে আপনি আপনার যেকোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট বা পেপারের বা ম্যানুস্ক্রিপ্টের জন্য ওই পেপারের জন্য যতগুলো রেফারেন্স দরকার সবগুলো এই লাইব্রেরিতে ডাউনলোড করবেন। লাইক আলাদা আলাদা ফোল্ডারের মতো। আমাদের ল্যাপটপে আলাদা আলাদা ফোল্ডার থাকে না? তো মনে করেন আপনার ৩ টা প্রজেক্টের কাজ চলতেছে, তো ৩ টা ফোল্ডার তৈরি করলেন। তো ওই ৩ টা ফোল্ডারেই আপনি ৩ টা প্রজেক্টের জন্য যতগুলো ফাইল ৩ টা আলাদা আলাদা সেপারেট ফোল্ডারে সেভ করলেন। ওকে? লাইক সেম ওয়ে আমি একটা মানে এই যে নিউ একটা ফোল্ডার সেভ করি। এই আপনি যেকোনো নাম দিতে পারেন। আমি মাই ইননোড লাইব্রেরি থাক আপাতত। তো এটা কোথায়? আমি ডাউনলোডে সেভ করি। ওকে? এই যে ডাউনলোডে মাই ইননোড লাইব্রেরি নাম দিয়ে একটা লাইব্রেরি ক্রিয়েট করলাম। তো এই যে এই লাইব্রেরিটা ক্রিয়েট হয়েছে। তো আগেরটা আমি ডিলিট দিয়ে দিই। তো এটা আমার লাইব্রেরি, ঠিক আছে? আমি এই যে জাস্ট এখন যেই রেফারেন্সটা আমার ডাউনলোড হয়েছে এটা আমি এই জায়গায় ক্লিক করি। তখন এই যে অটোমেটিক আমার ইননোডে চলে আসছে, ঠিক আছে? তো আমি আরও একটা রেফারেন্স ডাউনলোড করি। এই যে সাইটে ক্লিক করার পরে জাস্ট ইননোডে ক্লিক করলে এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এই জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিক, যেহেতু ইননোডটা ওপেন আছে, ইননোডে গিয়ে সেভ হয়ে যাবে। এই যে অল রেফারেন্সে দিলে দেখতে পারবেন ২ টা রেফারেন্স অলরেডি আসছে, তাই না? আমি ২ টা দিয়েই দেখাই। এখানে আপনি ১০০, ২০০, ৩০০ যতগুলো লাগে এভাবে আনতে পারবেন। সো আচ্ছা, এই যে আমার পেপার, তাই না? পেপারের এই জায়গায় যদি আমি রেফারেন্সটা বসাই, আমার যার কার্সরটা জাস্ট ফুল স্টপের পাশে রাখতে হবে। ফুল স্টপের পাশে রাখলে তারপরে আপনি এই যে ইননোট এই ট্যাবটাতে ক্লিক করলেন। এটাতে ক্লিক করার পরে এই যে গো টু ইননোট, ঠিক আছে? গো টু ইননোট। তারপর এখানে আপনার যেটা রেফারেন্স আপনি এটা বসান। এই যে এখানে আপনি টাইপ দেখেন আপনি কোন স্টাইলে রেফারেন্সটা বসাবেন। আমি এপিএস 7 দিতেছি, ঠিক আছে? এপিএস 7। তো এই যে এটার স্টাইল, আপনি যদি এই যে নাম্বার স্টাইল দেন তখন এই যে সিরিয়াল অনুযায়ী নাম্বার দেখছেন? তো আমি এপিএস 7 দিয়েই বসাই। এপিএস 7 এর ক্ষেত্রে কি হয় যে ৩ টার বেশি অথর থাকলে ৩ জন অথরের নামটা জাস্ট আসে। আচ্ছা, আমি এটা ইনসার্ট দেই। একটু টাইম নিবে। এই দেখেন, এই যে একটা কালার দেখছেন? এটার মানে কি? এটা সাইড করা। তো এই যে এটা এখানে আসছে, আবার দেখেন নিচে এটা অটোমেটিক এই জায়গায় চলে গেছে। এগুলো কিন্তু ম্যানুয়ালি করা। তো এগুলো আর কোনো কাজে লাগবো না। আপনি পুরো পেপারটা যদি ওইভাবে করেন, লাইক আপনি এটুকু ডিলিট দিয়ে দেন, কারণ এগুলো ম্যানুয়ালি করা।
তো এই জায়গায় আমরা আবারও রেফারেন্স বসাই, এটা দেই, এই যে রেফারেন্স আসছে। আবার কার্সরটা ঠিক এখানেই থাক, কিছু করার দরকার নাই, আপনি আবার যান ইননোডে। এখন আপনার এই যে আরেকটা রেফারেন্স আছে, এখানে আমি জাস্ট রেফারেন্স এগুলোই দেখাইতেছি আর কি। আপনি তো আপনার স্পেসিফিক রেফারেন্স দিবেন, তাই না, যেই সেন্টেন্সের জন্য যেটা। তো এই যে এখন দেখেন এগুলো যদি সিলেক্ট করেন তাহলে দেখা যায় যে এগুলো ইননোড দিয়ে রেফারেন্স করা, এই যে একটু কালার হয় আর কি। এখন সবচেয়ে মজার বিষয়টা দেখেন, সেগুলো আমি একটু টাইমস নিউ রোমান ফন্টে নিয়ে যাই। ওকে, এখন ইননোড দিয়ে করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আপনি ম্যানুয়ালি করলে কিন্তু এভাবে করতে পারতেন, তাই না? কিন্তু কিছু কিছু জার্নাল চাই অন্য ফরম্যাটে, তখন আপনি এই ফরম্যাটে করছেন ম্যানুয়ালি, অন্য ফরম্যাটে কিভাবে করবেন? মানে এক টাইপের অসম্ভব আর কি। তখন আপনি ইননোডের ক্ষেত্রে দেখেন বিষয়টা কত ইজি। জাস্ট আপনি এখান থেকে মনে করেন জার্নাল চাইছে নাম্বার স্টাইলে, তখন আপনি নাম্বারে ক্লিক করলেন, তো এই যে দেখেন নাম্বার হয়ে গেছে। তো আপনার এখানে যে রেফারেন্স ২ টা ছিল, এই যে ১ আর ২ হয়ে গেছে, দেখছেন? জিনিসটা অনেক মজার এবং এনজয়েবল। তো এই হচ্ছে ইননোড দিয়ে রেফারেন্সিং। তো এই ওয়েতে ফুল ম্যানুস্ক্রিপ্টে রেফারেন্সিং করা যায় আর কি। আমাদের এরপরে প্রতিদিন মানে এখন কয়েকটা দিন রেগুলার ক্লাস আসতে থাকবে। ক্লাসগুলো শেষ হওয়ার পরে আপনারা যখন একটা পর্যাপ্ত নলেজ গ্যাদার করবেন, তারপরে সবাইকে প্রজেক্ট ডিস্ট্রিবিউট করা হবে। প্রজেক্ট অলরেডি রেডি করা আপনাদের জন্য। আপনারা যারা রেগুলার থাকবেন তাদের জন্য সবাইকে মানে তাদের সবাইকে অথরশিপ এবং প্রজেক্ট ডিস্ট্রিবিউট করা হবে। এগুলোতে আপনারা ফার্স্ট অথর থাকবেন। আর এই যে ইননোড বা রেফারেন্সিং এর কাজটা যদি শিখতে পারেন, আমাদের কাজে যদি হ্যান্ড দেন, তাহলেই আপনাদের মানে পেপারে নাম দিয়ে দেওয়া হবে আর কি, কন্ট্রিবিউশন অনুযায়ী। আর আমাদের রিসার্চ সেন্টারের ক্ষেত্রে নামের যে সিরিয়ালটা আসে পেপারে, অনেকে তো ফার্স্ট অথর থাকতে চায়, সেকেন্ড অথর। এটার একটাই শর্ত, যে যতটুকু কন্ট্রিবিউশন রাখে একটা পেপারে, এই অনুযায়ী তার নামের মানে সিরিয়াল বা অর্ডারটা হয় আর কি। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করি। ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।